সংখ্যালঘু কমতে কমতে কোথায় এসে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। নারী বিষয়ক যে সনদ জমা পড়েছে সেটা নিয়ে উচ্চবাচ্য নেই এবং ডক্টর ইউনূস কিন্তু সেটা সমর্থনে রয়েছে। বাংলাদেশের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি বা টুকটাক নাম যদি আসে তাকে ভিলেন হিসেবেই চিহ্নিত করবে। 46 সালে তখন দেশভাগের প্রশ্নটা তখনও পর্যন্ত আসেনি, কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারছেন এভাবে থাকা যায় না। ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল হিন্দু সমাজের সামনে। প্রায় নিরস্ত্র এরকম বহু হিন্দু মানুষ তারা প্রাণ হারিয়েছিলেন, ধর্মান্তরিত করতে তাদের বাধ্য করা হয়েছিল। পঁয়তাল্লিশ 55 অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে হিন্দু সমাজ মনে করলেন যে তারা মুসলিম মেজরিটির মধ্যে যদি গিয়ে তাদের থাকতে হয় তাহলে তাদের জান মালের নিরাপত্তা কোনোটাই থাকবে না। ঐক্য না থাকলে কোনো জাতির উন্নতি হয় না। আর বাংলাদেশে ক্রমাগত আসে হচ্ছে উস্কানি। 7%কে ধারণ করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে আছে কি না সেটা বাংলাদেশকে প্রমাণ করতে হবে গোটা বিশ্বের কাছে। বাংলাদেশের চরমোনাইয়ের পীর তিনি সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে তালেবানের শাসন তারা জারি করবেন। প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছেন তাহলে মহিলাদের কি হবে? উত্তরটা তার কাছে পরিষ্কার নয়, কিন্তু এটা বলছেন যে সংখ্যালঘুরা তাদের অধিকার পাবেন। ভাবুন, সংখ্যালঘু কমতে কমতে কোথায় এসে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। যাই হোক, সেই বিতর্কে আজকে আরেকটু ডিটেলসে প্রবেশ করব, কেন কিভাবে এটা হলো। অ্যাকশন রিয়াকশনসে আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। আজকে এমন একটা দিন যে দিনে বাংলাদেশের রাজনীতির প্রত্যেক দিনকার মতোই চর্চা করতে গেলে বলতেই হয় চরমোনাই পীরের কথা। আরও একটা কথা, যে ধারাবাহিকভাবে যে ঘটনাটা ঘটেছিল খুলনাতে, সেখানে যে হিন্দু মহিলা গৃহবধূকে ঘরের দরজা ভেঙে ঢুকে গিয়ে ফজর আলী যে ধর্ষণকাণ্ড ঘটিয়েছিল সাঙ্গপাঙ্গদের নিয়ে, বাংলাদেশে তো অনেক নারী যারা উপদেষ্টা রয়েছেন তারা বলতে শুরু করেছেন। তার কারণ নারী বিষয়ক যে সনদ জমা পড়েছে সেটা নিয়ে উচ্চবাচ্য নেই এবং ডক্টর ইউনূস কিন্তু সেটা সমর্থনে রয়েছেন। প্রগতিশীল একটি বিষয়। আমরা তো জানি যে যখনই সম্পত্তির প্রশ্ন আসবে, নারী পুরুষের অধিকার, সেখানে চরমোনাইয়ের পীর বা জামাত ইসলাম বা হেফাজত ইসলাম তারা নিশ্চয়ই একসুরেই কথা বলবে, আর হচ্ছেও তাই। এই প্রশ্নগুলো সবসময় আসছে এবং এই প্রশ্ন উত্তর এগুলো চলছে। অনেকেই ভাবছেন সমস্যার সমাধান কোথায়। আসলে এটা এমন একটি গভীরে গ্রথিত এমন একটি বিষয় যার সমস্যার সমাধান ইমিডিয়েটলি নেই। ওই যে বলেছিলাম জীবনানন্দের সেই কবিতার মতো, অমল কোনো রাজনীতি পেতে গেলে এক উজ্জ্বল সময়ের স্রোতে চলে যেতে হয়, যে স্রোত আজও মানুষের তরে নয়, সকলের তরে নয়। তাই এক উজ্জ্বল সময়ের স্রোতে তো পৌঁছতে হবে, সেই চেষ্টাই করছি। আজকে বলবো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা। অনেকের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামটা অত্যন্তভাবে, যারা আজকের প্রজন্মের তারা বলবেন হ্যাঁ উনি কি যেন একটা ছিলেন, কেউ বলবেন স্বাধীনতা সংগ্রামী, কেউ বলবেন এই, কেউ বলবো নানা রকম আছে। বাংলাদেশের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি বা টুকটাক নাম যদি আসে তাকে ভিলেন হিসেবেই চিহ্নিত করবে, এটা স্বাভাবিক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম 6 জুলাই 1901 সালে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনীতি মূলত হচ্ছে হিন্দু হোমল্যান্ডের ঘটনা, অর্থাৎ হিন্দুদের জন্য পৃথক রাজ্য, হিন্দু হোমল্যান্ড, তাদের নিজস্ব জায়গা। এই নিজস্ব জায়গার কথা প্রত্যেকের ভেতরেই একটা স্বপ্ন থাকে। ইসলামে যেরকম কে আছেন খিলাফত প্রতিষ্ঠা করা, যে একটা ইসলামিক ভাবধারা। চরমোনাইয়ের পীরও যেটা বলেছেন, তিনি ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, কিন্তু খলিফা তাহলে তো নির্বাচন করতে হবে। খালিদ মহিউদ্দিনের প্রশ্নে তখন উনি চুপ।
এড়িয়ে যাচ্ছেন বারবার, কেননা ইসলামিক শাসনতত্ত্বের সাথে খিলাফতের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। সে যাই হোক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1929 সালে রাজনীতিতে প্রবেশ করেন। তার আগে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন গোটা এশিয়ার গর্ব, তার উপাচার্য ছিলেন তিনি। তার বাবা আশুতোষ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট ব্যারিস্টার, আইনজীবী, এবং তার সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কে একটা শীর্ষস্থানে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য তার জীবনপাত করেছেন, তারই সুযোগ্য পুত্র। রাজনীতিতে শুরুর দিকে সেরকম ইন্টারেস্ট তার ছিল না, কিন্তু ঘটনার পরম্পরা বা প্রতিক্রিয়া তাকে রাজনীতিতে নিয়ে আসে। এরপর হিন্দু হোমল্যান্ডের প্রশ্ন কেন এটা গুরুত্বপূর্ণ বোঝা দরকার, সেই জন্যেই আজকের এই ভিডিওর অবতারণা। 1905 সাল, তখনও পর্যন্ত দ্বিজাতি তত্ত্ব আসেনি, বা ভারতবর্ষে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের খিলাফত আন্দোলনও শুরু হয়নি। কিন্তু লর্ড কার্জন তিনি বুঝেছিলেন যে এত বড় বাংলা, শস্য শ্যামলা এই বাংলা, সেই বাঙালিকে দ্বিখণ্ডিত করার প্রধানত লক্ষ্য নিয়ে তিনি ভাগ করলেন বাংলাকে। হিন্দু অধ্যুষিত পশ্চিমবাংলার সেই দিনই একটা সূত্রপাত হয়, এবং মুসলমান অধ্যুষিত পূর্ব বাংলা, সেদিন বাঙালি একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব করেছিলেন। বাংলার সমস্ত হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ তারা নেমেছিলেন পথে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেটা আটকে যায় এই 1905 থেকে 1911। গোটা বাংলার রাজনীতি এই প্রশ্নে ভয়ঙ্করভাবে সরগরম ছিল। 1911 সালে ইংরেজ কলকাতা থেকে তার রাজধানী স্থানান্তরিত করেন দিল্লিতে। ব্যাপারটা তারপর মিটে যায় অনেকটা, কিন্তু মেটে আবার 1920-22 সাল খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষে শুরু হলো যে মুসলমানদের জন্য একটা পৃথক রাজনীতি, তার রিপ্রেজেন্টেশন, এই প্রশ্নটা জোরালোভাবে উঠে এলো। যেতে যেতে 1929-30 সাল ক্রমশ দ্বিজাতি তত্ত্বের বিষয়টা কিন্তু প্রবলভাবে এবার ভারতীয় রাজনীতির একটা প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠল। ইংরেজের সুবিধাও হচ্ছে একদিকে, কিন্তু তৎকালীন যুগে একদিকে স্বাধীনতা স্পৃহা, অন্যদিকে হচ্ছে দ্বিজাতি তত্ত্বের যে বীজটাকে বপন করে দিয়ে গেছিলেন লর্ড কার্জন, সেটা তখন ক্রমশ ফুলে ফলে একদম সমৃদ্ধ হয়ে উঠছে। ঠিক এমনই একটি সন্ধিক্ষণে একজন বিশিষ্ট শিক্ষাবিদ তিনি যোগদান করলেন রাজনীতিতে। ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশনে জাতীয় কংগ্রেসের হয়ে নির্বাচিত হলেন, কিন্তু 1 বছরের মধ্যে তার মোহভঙ্গ হলো। তার কারণ কংগ্রেস ন্যাশনাল অ্যাসেম্বলি কাউন্সিল তারা তাতে যোগদানে অসম্মত হলো, যে কারণে তিনি বেরিয়ে এলেন। এরপর ক্রমশ রাজনীতি অন্যদিকে গড়ায় এবং তিনি যোগদান করেন হিন্দু মহাসভাতে। হিন্দু মহাসভাতে যোগদানের সময়ের এই ঘটনা প্রবাহ, এবং 1939 সাল থেকে 1946 সাল তিনি হিন্দু মহাসভার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। 1939 সাল তখন আবারও নির্বাচন হলো সম্মিলিত বাংলা নিয়ে, প্রভিন্সিয়াল সরকার তৈরি হবে। সে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের নির্বাচনে কংগ্রেস 54টি আসন পায়, একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি পায় 45টি আসন, এবং মুসলিম লীগ পায় প্রায় 30টার মতো আসন। একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগ যৌথভাবে সরকার তৈরি করে। এই সরকার তৈরি করে, এবং তখনই এমন কিছু কিছু সিদ্ধান্ত যেটা হিন্দু সমাজের তৎকালীন নেতৃত্বকে খেপিয়ে তোলে, বিশেষ করে হিন্দু মহাসভাকে। তারা প্রমাদ গুনতে থাকে যে এমন কিছু কিছু সিদ্ধান্ত যা হিন্দু সমাজ এবং বিশেষ করে হিন্দু জমিদারতন্ত্রের দিকে সরাসরিভাবে সেটা আক্রমণাত্মক হয়ে উঠছে। কৃষক প্রজা পার্টি অ্যাগ্রেসিভলি এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করতে থাকে এবং তাকে যোগ্য সঙ্গত দিতে থাকে মুসলিম লীগ। 30-এর দশক থেকেই শুরু হয়ে যায় মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব নিয়ে কসরত করা। মোহাম্মদ আলী জিন্নাহ এই দ্বিজাতি তত্ত্বকে তিনি সামনে তখন প্রমোট করছেন, এবং ক্রমশ দেশ যদি স্বাধীন হয় তাহলে কি আলাদা দেশ তৈরি হবে,
নাকি ভারতবর্ষের মধ্যেই, অখণ্ড ভারতের মধ্যেই আলাদা মুসলিম প্রদেশ তৈরি করা হবে এবং হচ্ছে সংখ্যা অনুযায়ী সেখানে রিপ্রেজেন্টেশনের অর্থাৎ প্রতিনিধিত্বের ব্যবস্থা থাকবে। এই নিয়ে সারাক্ষণ রাজনৈতিক চর্চা। স্বাধীনতার আন্দোলন চলছে, কিন্তু মাঝে মধ্যেই স্বাধীনতার আন্দোলনকে ব্রেক মারার জন্য ইংরেজ মাঝে মধ্যেই এই দ্বিজাতি তত্ত্বকেও উস্কে দিচ্ছে। দেশ জুড়ে সাম্প্রদায়িক কথাবার্তা, রাজনীতি তখন প্রধান উপপাদ্য হয়ে দাঁড়াচ্ছে। মুসলিমরা বলছেন, ঠিকই তো বলছেন মোহাম্মদ আলী জিন্না, বাংলার মুসলমানরা বলছেন একে ফজলুল হক, সোহরাওয়ার্দী সাহেব যা বলছেন ঠিক কথা বলছেন। হিন্দু সমাজ বলছে, হিন্দু মহাসভার যে বক্তব্য তার সাথে তারা এগ্রি করছেন, কিন্তু বৃহত্তর হিন্দু সমাজ তখনও কংগ্রেস, জাতীয় কংগ্রেসের সাথে তারা রয়েছে। তারা চাইছে স্বাধীনতা পেতে, স্বাধীনতার আন্দোলন যেন ত্বরান্বিত হতে থাকে এবং ক্রমশ ইংরেজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেখানের এই যে সময়, ইউরোপ তখন যুদ্ধে বিধ্বস্ত এবং ইংরেজদের যে শাসনতন্ত্র গোটা পৃথিবীতে ধীরে ধীরে তার শৃঙ্খল দুর্বল হতে থাকছে। এই মুহূর্তকে কাজে লাগাতে চাইছে জাতীয় কংগ্রেস, কিন্তু ভারতের রাজনীতিতে দ্বিজাতি তত্ত্ব তখন পূর্ণমাত্রায় চলে এসেছে। এমন একটা পরিসরে 1940 সালে লাহোর কংগ্রেসে মোহাম্মদ আলী জিন্না এবং একে ফজলুলের যে প্রস্তাব দ্বিজাতি তত্ত্ব, সেই দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব পাশ হয়। গোটা দেশ পুরোপুরি হিন্দু মুসলমান প্রশ্নে দুই ভাগ হয়ে যেতে থাকে। 1940 থেকে 1947 এই 7টা বছর ভারতীয় রাজনীতিতে এক ভয়ঙ্কর এক পর্যায়ে শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এদিকে চলছে, অন্যদিকে হচ্ছে দ্বিজাতি তত্ত্বের নামে বিভিন্ন জায়গায় হচ্ছে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস, এবং হিন্দু মনে করছে যে ফজলুল হকের মন্ত্রিসভা তারা মুসলমানদের স্বার্থে কাজ করছে এবং হিন্দু সমাজ ক্রমশ বিপন্ন হচ্ছে। 1946 সাল বাংলার রাজনীতিতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। 46 সালে তখন দেশভাগের প্রশ্নটা তখনও পর্যন্ত আসেনি, কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারছেন এভাবে থাকা যায় না। ঠিক সেই সময় ডাইরেক্ট অ্যাকশনের একটা ডাক দিলেন সোহরাওয়ার্দী সাহেব। বারবার করে ডাইরেক্ট অ্যাকশনের এই ডাকের বিরুদ্ধে সংগঠিত করছেন হিন্দু সমাজকে। হিন্দু মহাসভার ছাতার তলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মূলত তার সমর্থনে তিনি নিয়ে এলেন বাংলার তৎকালীন যারা এলিট বুদ্ধিজীবী এবং বেশ কিছু জমিদার, এবং অবশ্যই ঘনশ্যাম দাস বিড়লার কথাও বলতে হয়, জিডি বিড়লা, যারা সকলেই বললেন যে একটা হিন্দু হোমল্যান্ডের এবার প্রয়োজনীয়তা রয়েছে। হিন্দু হোমল্যান্ডের এই প্রয়োজনীয়তার জায়গা থেকে কিন্তু অখণ্ড বাংলার দাবিতে তখন মুসলিম সমাজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু উভয় তো প্রস্তাব দিলেন অখণ্ড বাংলার। এই অখণ্ড বাংলার প্রস্তাব আসার পরে শ্যামাপ্রসাদের রাজনীতি অনেকটা টার্নিং পয়েন্টে গিয়ে দাঁড়ায়। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গ্রেট ক্যালকাটা কিলিং, অর্থাৎ কলকাতার এক বিভৎস দাঙ্গা, এবং তার সাথে সাথে নোয়াখালীর দাঙ্গা। 46 থেকে 47 ধারাবাহিক এই দাঙ্গার মাধ্যমে কোথাও একটা জায়গায়, বহু জায়গায়, সংখ্যাতত্ত্বের বিচারে এই মুহূর্তে আমি যাব না কতজন হিন্দু সমাজের মারা গেছেন বা মুসলিম সমাজের, তবে এটা ঠিক ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল হিন্দু সমাজের সামনে। প্রায় নিরস্ত্র এরকম বহু হিন্দু মানুষ তারা প্রাণ হারিয়েছিলেন, ধর্মান্তরিত করতে তাদের বাধ্য করা হয়েছিল এবং শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ প্রাণ দিয়েছিল। 47 সালে যখন অখণ্ড বাংলার দাবিও খুব জোরালো, ঠিক সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি মাউন্ট ব্যাটেনকে একটি চিঠি পাঠালেন। চিঠিতে স্পষ্টভাবে বললেন, যদি বা ভারত ভাগ নাও হয়, বাংলাকে ভাগ করতে হবে এবং হিন্দুদের হোমল্যান্ড অর্থাৎ হিন্দু আবাসভূমি এই যে ধারণা, এই ধারণার জন্ম দিলেন এবং ফলশ্রুতিতে তাই হলো। তার কারণ অখণ্ড বাংলা নিয়ে যদি থাকতো তাহলে সেই সময় তৎকালীন বাংলার জনসংখ্যায় হিন্দুদের অনুপাত ছিল 45%, প্রায় 55% থেকে একটু কম। তার কারণ অন্যান্য জনগোষ্ঠীও ছিলেন খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তাদের এই যে সম্মিলিত অনুপাত একটা রয়েছে 45-55, অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে হিন্দু সমাজ মনে করলেন যে তারা
মুসলিম মেজরিটির মধ্যে যদি গিয়ে তাদের থাকতে হয় তাহলে তাদের জান মালের নিরাপত্তা কোনোটাই থাকবে না। অখণ্ড বাংলার যে প্রচেষ্টা করেছিলেন সেই প্রচেষ্টা ভঙ্গ হলো। হতাশ হলেন শরৎ বসু বা সোহরাওয়ার্দী। তারা চেয়েছিলেন অখণ্ড বাংলা, বিশেষ করে কলকাতার উপর তাদের একটা নেক নজর ছিল। তার কারণ ব্রিটিশ পিরিয়ডে লন্ডনের সাথে তুলনীয় শহর ছিল কলকাতা। ব্রিটিশরা সেভাবেই শহরটাকে তারা তৈরি করেছিলেন। বিশেষ করে অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল ভারতবর্ষে কলকাতা এবং কলকাতা বন্দরকে কেন্দ্র করে। তাহলে অখণ্ড বাংলার জায়গা থেকে ছিনিয়ে নিয়ে আসার ক্ষেত্রে একটা বড়সড় ঘটনা ঘটে 1946 সালে তারকেশ্বরে 4 দিনব্যাপী সম্মেলন হয়েছিল হিন্দু মহাসভার। সেখানে প্রায় 5000-এর মতো ডেলিগেট এসছিলেন। ডেলিগেটদের মধ্যে বলা যায় ইউনানিমাসলি 99% নয়, একেবারে 100% তারা বললেন যে হিন্দু হোমল্যান্ড যা পশ্চিমবঙ্গ নামে পরিচিত হবে। অন্যদিকে সেই সময় একটা গ্যালপ পোল হয়েছিল, অর্থাৎ দ্রুততার সাথে একটি গণভোট বা জনমত নেওয়া হয়েছিল অমৃতবাজার পত্রিকার তরফ থেকে। 4,35,000 মানুষ সেই ভোটে অংশগ্রহণ করেন। 97% সেখানে চেয়েছিলেন, 97% চেয়েছিলেন যে হিন্দুদের জন্য একটি পৃথক ভূমি হওয়া দরকার। তারপর 1947 সালের 15ই আগস্ট ভাগ হলো। তার আগে এক গভীর ক্ষত ছিল ক্যালকাটা কিলিং এবং হচ্ছে নোয়াখালীর দাঙ্গা। আচ্ছা, যদি এই দাঙ্গাটা ওরকমভাবে না হতো তাহলে কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর মেঘনাথ সাহা, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এরকম যারা তাবর তাবর মানুষ ছিলেন সেই সময় জীবিত, তাদের কাছে পশ্চিমবঙ্গ গঠনের যে পর্যায়টা এরকম জায়গায় যেত? বিশেষ করে গ্রেট ক্যালকাটা কিলিং, তারকেশ্বরের সমাবেশ এবং অমৃতবাজার পত্রিকার এই গ্যালপ পোল গোটা বাংলার জনমতকে রিফ্লেক্ট করে যে হিন্দু হোমল্যান্ডের প্রশ্নে। 1947 সালে 2.5 লক্ষ হিন্দু পূর্ব বাংলা থেকে উপস্থিত হয় পশ্চিমবঙ্গে। 1947-এর পর থেকে 1952, 60-এর দশক থেকে 1971 সাল ধারাবাহিকভাবে সেখানে ভারতবর্ষ একদিকে দেশভাগের ক্ষত বা প্রলেপের মাঝে মধ্যেই দাঙ্গা তৈরি হচ্ছে, হিন্দু মুসলমান সংঘর্ষ, একের পর এক রায়ট, বিহার হোক, উত্তরপ্রদেশ, দিল্লি, হিমাচল, বিভিন্ন জায়গায় এই প্রশ্ন নিয়ে রায়ট হয়। বিশেষ করে নোয়াখালীর দাঙ্গা গোটা ভারতবর্ষে একবারে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং নোয়াখালীর দাঙ্গার বিষয়ে এতটাই হিন্দু মহাসভার একজন সক্রিয় সদস্য, যিনি পরবর্তী ক্ষেত্রে নোয়াখালী দাঙ্গার সময় মহাত্মা গান্ধীর ভূমিকায় এতটাই ক্ষুব্ধ হলেন, যদিও মহাত্মা গান্ধী প্রাণপণ চেষ্টা করেছিলেন এই দাঙ্গাকে থামানোর এবং হিন্দু মুসলমানের একটা ঐক্য বজায় থাকুক, অ্যাটলিস্ট যদি বা দেশভাগ হয়েও যায় তবু গান্ধীজি চেয়েছিলেন, তার কারণ তার ঐতিহাসিক একটা উক্তি ছিল, আমার মৃতদেহের উপর দিয়ে দেশভাগ হবে। এবং 48 সালে তার এই ভূমিকার জন্য নাথুরাম গডসে, যিনি এই হিন্দু মহাসভা ছিলেন, তাকে গুলিবিদ্ধ করেন। আপনারা সেই ইতিহাস জানেন। এর ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানে ধারাবাহিকভাবে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে যায়। এদিকে ভারতবর্ষে একদিকে হচ্ছে অখণ্ড বাংলার স্বপ্ন বিফলে গেছে, অন্যদিকে হচ্ছে কলকাতা শহরও পাওয়া গেল না, উত্তর পূর্ব ভারতও মিলল না। এরকম একটা পরিস্থিতিতে হিন্দুদের উপর যে একটা ধারাবাহিক আক্রমণ হয় সেটা ঐতিহাসিকভাবে বিভিন্ন তথ্য রয়েছে। এবং ক্রমশ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার রাজনৈতিক প্রক্রিয়ায় একটা বদল আনলেন। তিনি অনেক আগে 47 সালের পরেই তিনি হিন্দু মহাসভা থেকে ত্যাগ করেন এবং 3 বছর পর 1951 সালে ভারতীয় জনসংঘের জন্ম দিয়েছিলেন, যা পরবর্তীকালে আজকের ভারতীয় জনতা পার্টি। আমি দুটো ভিডিওতে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই বিস্তারিতভাবে যাব না। আপনারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সে ভিডিও দেখে নেবেন। আমি সেই ভিডিওতে বিস্তারিতভাবে সেগুলোর আলোচনা দিয়েছি। এখন 51 সালে জনসংঘ তৈরি হবার পর পরবর্তী অধ্যায়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কিন্তু আন্দোলনটা তৈরি করেছিলেন জম্মু কাশ্মীর। এখানে জম্মু কাশ্মীরকে অ্যাক্ট অফ অ্যাক্সেশন, অর্থাৎ এটাকে ভারতভুক্তির যখন হলো, তারপরে হচ্ছে 370 ধারা
এই ৩৭০ ধারাকে বিলোপ করার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আন্দোলন করেছে। তার কারণ এটা ভারতবর্ষে অন্য ধরনের একটা অসঙ্গতি তৈরি করবে। এক রাজ্য মনে করবে গোটা দেশ এক পথে চলছে, জম্মু কাশ্মীর অন্য পথে চলছে, এবং তার ফলশ্রুতিতে তিনি আন্দোলন করছেন। তারপর তার মৃত্যু হয়, যে মৃত্যুকে ঘিরে অনেক রহস্য লুকিয়ে আছে। অনেকেই বলেন তার মৃত্যু স্বাভাবিক ছিল না এবং যথাযথ পূর্ণ তদন্ত হয়নি, পরবর্তী ক্ষেত্রেও হয়নি, এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই মৃত্যু একটা বিতর্ক করে। কিন্তু তার থেকেও বড় বিতর্কিত সিদ্ধান্ত তিনি অনেকেই মনে করেন যে হিন্দুত্বের যে রাজনীতি, আসলে হিন্দুত্বের রাজনীতি কি তিনি করেছিলেন, নাকি হিন্দুদের জন্য একটা হোমল্যান্ডের কথা বলেছিলেন? তার কারণ মুসলিম লীগের 40 সালে যে ম্যানিফেস্টো রয়েছে, তারা যে গৃহীত হয়েছিল, তাদের যে প্রস্তাব, সেখানে প্রথম ছিল হিন্দু জমিদারদের বিরুদ্ধে তাদের সমস্ত জমিদারি উচ্ছেদের কথা, এবং সেটা সশস্ত্র পথেই হবে, এটা তো স্বাভাবিক। দ্বিতীয় ছিল হচ্ছে মুসলিমদের জন্য আলাদা একটি দেশ, দ্বিজাতি তত্ত্বের ভিত্তি তো এখানে ছিল। ফলে জমিদারদের বিরুদ্ধে এই যে লড়াই, বাংলাতে এমনি জমিদার বেশিরভাগই ছিল হিন্দু জমিদার, মুসলিমরা প্রজা ছিলেন, এবং নানা অত্যাচার, যে ক্ষেত্রে ফিউডালিজম যেটাকে বলা হয়, সামন্ততন্ত্র বা জমিদারতন্ত্রে এই ধরনের বিষয় তো অবশ্যই থাকে, যা ইতিহাসের বিভিন্ন ক্ষেত্রে চিত্রিত হয়ে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই জমিদার এলিট বাঙালিদের পক্ষ নিয়েছিলেন। শুধু তাই নয়, এবং যে দাঙ্গাটা হয়েছিল, সেই দাঙ্গাটা এতটা নিষ্ঠুরভাবে হয়েছিল সেই সময়, যা বলা যেতে পারে প্রান্তিক হিন্দু সমাজকেও কিন্তু সন্ত্রস্ত এবং আতঙ্কিত, ভয়ার্ত করে তুলেছিল। যে কারণে বহু হিন্দুদের 47 সাল থেকে 71 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে আসতে থাকে, ক্রমশ জনসংখ্যা ড্রপ হতে থাকে। 22% থেকে 71 সালের পরে নামতে থাকে 17%। আর প্রত্যেক বছরে রিপোর্ট বলছে গড়ে 2.5 লক্ষ করে হিন্দুরা ঘর বাড়ি সমস্ত ছেড়ে তারা কেউ পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে অর্থাৎ উত্তরবঙ্গে, ত্রিপুরা এবং আসামে তারা আশ্রয় নিতে থাকে। ধীরে ধীরে সেই জনজীবনের মধ্যে তারা সম্পৃক্ত হয়ে থাকে, এবং 2001 থেকে 2006 সাল দ্রুত সংখ্যাটাকে 7% নিয়ে আসে, যে সময়টায় ছিল বেগম খালেদা জিয়ার সময়কাল। আমি তো বারবার বলেছি, বেগম খালেদা জিয়ার এই সময়কালে বহু হিন্দুদের বাংলাদেশ তৎকালে, মানে এখন অধুনা বাংলাদেশ থেকে ছেড়ে চলে আসতে হয়। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেদিন যেটি বলেছিলেন যে হিন্দু হোমল্যান্ডের প্রশ্ন, ধীরে ধীরে এটা পায়। বারবার একটা কথা তো আসবে, এক হাতে তো তালি বাজে না। অনেক ক্ষেত্রে কমিউনিস্টরা বা এই পশ্চিমবঙ্গে যারা সাম্যবাদী রাজনীতি করেন বা সমাজতান্ত্রিক রাজনীতি করেন বা যারা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, অতীতে বামফ্রন্ট বা আজকের তৃণমূল কংগ্রেস, তারা প্রত্যেকেই কিন্তু বলে হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলেন। এটা স্বাভাবিক, ঐক্য না থাকলে কোনো জাতির উন্নতি হয় না। আর বাংলাদেশে ক্রমাগত আসে হচ্ছে উস্কানি। 7%কে ধারণ করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে আছে কি না, সেটা বাংলাদেশকে প্রমাণ করতে হবে গোটা বিশ্বের কাছে। তার কারণ চরমোনাইয়ের পীর সরাসরিভাবে এটা বলছেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা হবে। ফলে 7%-এর কাছে একটা অনিশ্চিত ভবিষ্যৎ কি আগামী দিনে অপেক্ষা করছে, বড় প্রশ্ন। তা এই কারণেই প্রশ্নগুলো তুলতে হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যেহেতু 6 তারিখ জুলাই মাসে জন্মদিন, এবং বাংলা তথা ভারতের রাজনীতিতে এই মুহূর্তে এনআরসি এবং সিএ প্রশ্নটা আবারও জোরালোভাবে এসেছে। বিহারে নির্বাচন আছে এবং পশ্চিমবঙ্গে যে নির্বাচন, সেখানে কিন্তু যেভাবে আর কি ভোটার তালিকাকে সংশোধন করা হচ্ছে, তা নিয়ে অনেকেই বলছেন ঘুরিয়ে এনআরসি প্রয়োগ হচ্ছে এবং কোথাও সিএ প্রয়োগ হবে। কিভাবে, তার একটা কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। বিস্তারিতভাবে এই বিষয়ে আমি ভিডিও অবশ্যই দেব, অতি দ্রুত দেব। আমার রিসার্চ চলছে এই বিষয়ে, অনেক কিছু জানার রয়েছে বলে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, অতি দ্রুত দেব। তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেদিন যেটা বলেছিলেন, ধীরে ধীরে তার জনসংঘ যেটা পারেনি, ভারতীয় জনতা পার্টি তিনি দেখে যেতে পারেন 1980 সালে তৈরি হওয়ার পর, ক্রমশ কিন্তু সেই হিন্দু হোমল্যান্ডকে একটা বাস্তবিক পরিচিতি দিচ্ছে। তাহলে কি দাঁড়াবে? বাংলাদেশে যেমন আজকে শেখ মুজিবরের বাঙালি জাতীয়তাবাদ আক্রান্ত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী দিনে
হিন্দু বাঙালি কনসেপ্টটাই কি দাঁড়াবে, নাকি বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নে আগামী দিনে ভারতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গ সেই পথে এগোবে? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এই প্রশ্নের এই মুহূর্তে চটজলদি কোনো উত্তরও নেই, তবে এটা আগামী দিনে যে একটা মহাবিতর্কের রূপ নেবে তাও বলার অপেক্ষা রাখে না। আজকের মতো এখানেই শেষ করছি অ্যাকশন রিয়াকশনস। তার কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু হোমল্যান্ড নিয়ে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরলাম। তার জীবনের অন্যান্য অনেক দিক আছে, তা নিয়ে বিস্তৃত চর্চা হয়েছে। সেখানে আমি এই বিষয়ে বিস্তৃত চর্চা করার জায়গায় নেই, বিশেষ করে আজকের প্রজন্মের কাছে। এবং বাংলাদেশে এই ইতিহাসকে তো কোনোভাবেই স্বীকৃতি ওইভাবে দেওয়া হবে না যে কী পরিস্থিতিটা ছিল, তাই এই বিষয়টিকে তুলে ধরলাম। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।